ছাত্রজনতার অভ্যুত্থানে 1 মাসের শহীদি মার্চ কর্মসূচি পালন করা হবে কাল। পুনর্গঠন এর সময় বিভাজন সৃষ্টির পায়তারা অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। অতীতের রেকর্ড ভেঙে খেলাপি ঋণ হয়ে দাঁড়িয়েছে 2,11,000 কোটি টাকার উপরে। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক প্রশ্রয়ের ফলে লুট হয়েছে ব্যাংকিং খাত। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ঘটে পাল্টাপাল্টি হামলার জেরে। আহত হয়েছেন অন্তত 80 জন। এক ছাত্রীর জমির বিবাদ নিয়েই মূলত ঘটে মারামারি। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। শুরু করছি আজকের সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে কাল শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর পর্যায়ে শহীদদের স্মরণ, আহতদের বেদনা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হবে এই কর্মসূচি। দুপুরের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমন্বয়ক। তারা বলেন, বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। দেশ যখন পুনর্নির্মাণের দিকে যাচ্ছে তখন প্রশ্ন করার ক্ষমতা রাখতে হবে মুক্ত সংবাদ মাধ্যমকে। ঠিক 1 মাস আগে 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন অস্ত্র দিয়ে স্তব্ধ করার চেষ্টা চালায় পুলিশ ও ক্ষমতাশীল দলের ক্যাডাররা। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর বাদ যায়নি কোনো এলাকা। খানিক পর পরই আসতে থাকে প্রাণহানির খবর। সারা দেশ যখন বন্দুকের গুলিতে তছনছ, ঢাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা, অসহযোগ আন্দোলনের কেন্দ্র। সব মতো পথ ভুলে লাখো জনতার ছুটে যায় কেন্দ্রীয় শহীদ মিনার। সেখান থেকে ঘোষণা আসে 1 দফা শেখ হাসিনার পদত্যাগ এগিয়ে এনে 5 আগস্ট কর্মসূচি দেয়া হয় মার্চ ফর ঢাকা। দুপুর হতে বিজয়ের ধ্বনি চারদিকে। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শত শত জনতার ত্যাগের 1 মাস হচ্ছে বৃহস্পতিবার। এই দিন শহীদি মার্চ নামে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দোলনের সময় ঐক্যবদ্ধ হয়েছিল সবাই, কিন্তু পুনর্গঠনে বিভাজন তৈরি করতে চায় কেউ কেউ। আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না। আওয়ামী লীগ ছিল একটা ধর্ম, এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে তাদেরকে স্মরণ করে আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা। মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বের হতে পারবো, সিস্টেমগুলো অটো পরিবর্তন হয়ে যাবে। আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন। পাশাপাশি আর কি আহ্বান করবো, কোথাও আপনারা আইন নিষেধে তুলে নেবেন না। এই মুহূর্তে 7টি এমন কেস নিয়ে কাজ করছি যাদেরকে আমরা বাইরে পাঠানোর, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ঘটে পাল্টাপাল্টি হামলার জেরে। আহত হয়েছেন অন্তত 80 জন। এক ছাত্রীর জমির বিবাদ নিয়েই মূলত ঘটে মারামারি। পাল্টাপাল্টি হামলার জেরে রাতভর সংঘর্ষে জড়িয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা। 80 জনের মতো হয়েছেন আহত। ভাঙচুর ও করা হয়েছে কয়েকটি বাস। পরিশেষে সেনাবাহিনী এসে পরিবেশ ঠান্ডা করে। পুলিশ জানিয়েছে, এক ছাত্রীর জমি বিবাদ নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে। রাতভর এভাবেই চলেছে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার জন্য সুষ্ঠু সমাধানের একটা ব্যবস্থা আছে। কিন্তু ওরা করছে কি, ওরা শহর থেকে গাড়ি ভরিয়া ট্রাক ভরে ইট নিয়ে খোয়া নিয়ে আসছে আমাদের উপরে হামলা করতে। বরিশাল বিশ্ববিদ্যালয় ওরা ফার্স্টে এসে আমাদেরকে হামলা করছে। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেয় না। তারপরে তারা যেভাবে অশিক্ষিতর মতো আসলো, এসে আমাদের ঘুমন্ত ছাত্রদের উপরে আঘাত করলো। বিএম কলেজের সবাই না, কিছু চাঁদাবাজরা, সন্ত্রাসীরা আমাদের সামনে গায়ে মারছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বাস সহ ভাঙচুর করে এবং 30 জনের মতন আহত করে। আমাদের ছেলেরা আহত হয়েছে, অনেক ভীষণভাবে আহত হয়েছে, অনেকটাই শান্ত, অনেকটাই। আমরা আছি যে এটা আরও এখানে আমাদের
সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছে। ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট যে সংঘর্ষটি হয়েছে এটা অবশ্যই অপ্রত্যাশিত, আমরা কখনো কামনা করি নাই। খেলাপি ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে। ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি ঋণ 2,11,000 কোটি টাকার উপরে, যা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। মাত্র 6 মাসের মধ্যেই বেড়েছে 66,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রশ্রয়ে ব্যাংকিং খাত লুট হয়েছে। তারা মনে করছেন, খেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে এই জাল ছিঁড়ে বেরিয়ে আসা অসম্ভব হবে। রাজনৈতিক ছত্রছায়ায় গত 1.5 দশকে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন প্রভাবশালীরা, যার কারণে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি 2,11,391 কোটি টাকা, জানা যায় বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, যা বিতরণ করা ঋণের 12.5% বেশি। শেষ 6 মাসের মধ্যেই খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 66,000 কোটি টাকার উপরে। যদিও প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী 2026 সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি 10% নিচে এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের 5% নামিয়ে আনতে হবে। আমরা যে সরকারি হিসেবে যে খেলাফি ঋণের পরিমাণ বলি, অ্যাকচুয়াল খেলাফি ঋণ কিন্তু আইএমএফও বলেছে তার দ্বিগুণেরও বেশি। এবং এটা তো বলে একটা ঘটনা, প্লাস হচ্ছে এই মুহূর্তে যে ব্যাংকিং খাতের বিভিন্ন যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তো আর ফেরত দেবে না টাকা, সুতরাং প্রকৃত খেলাফি ঋণ পরিমাণ কিন্তু আরও বেশি এবং আমরা আশঙ্কা করছি যে এটা 25%, 30%-এর কাছাকাছি চলে যেতে পারে। গত 15 বছরে ক্রমান্বয়ে দেখেছি যে ব্যাংকিং খাতের একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাংকিং খাতের শৃঙ্খলার চরম একটা অবনতি হয়েছে এবং সুশাসনের অভাবের কারণে। এবং এটার একটা চিত্র, এটার বহিঃপ্রকাশটা হচ্ছে যে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে। যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যে ঋণ নিলাম আর ফেরত দিব না, না দিলে কিছু এসে যায় না, তো একটা বিচারহীনতার যে সংস্কৃতি যেটা হয়েছে সেটা তো ঋণ এই ধরনের আর্থিক খাতগুলোতেও হয়েছে। জবাবহীনতার একটা সংস্কৃতি এবং এই যে রাজনৈতিক প্রভাব, রাজনীতি অর্থনীতি একাকার হয়ে যাওয়া, এইটার দুষ্টচক্রের মধ্যে পড়ে ব্যাংকিং খাত একটা বলির শিকার হয়েছে। ব্যাংকিং খাত তো একেবারে যেটাকে বলা হয় যে ফোকলা করে দেওয়া, ফোকরা একেবারে ক্ষত বিক্ষত করে দেওয়া, সে জায়গাটা করে গেছে। এবং এতে ঘটনাটা কি হয়েছে, এই যে বিশাল একটা খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে এবং খেলাফি ঋণের অনেকে যারা বড় বড় খেলাফি ঋণের যারা হোতা, যারা নানাভাবে প্রভাব বিস্তার করে রিশিডিউল করেছে, তারাই দেখা গেছে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তারাই ঠিক করেছে ব্যাংকিং খাত কিভাবে চলবে।